আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি। আজ আমি তোমাদের পড়াবো নবম দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় অম্ল, ক্ষার ও লবণের ব্যবহার সম্পর্কে। অষ্টম শ্রেণীতে তোমরা অম্ল, ক্ষার ও লবণ কি ধরনের রাসায়নিক পদার্থ তার প্রাথমিক ধারণা পেয়েছিলে। এই অধ্যায়ে আমরা আজ অম্ল, ক্ষার ও লবণের ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানব। তাহলে চলো এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ পাঠগুলো সম্পর্কে শুরুতেই জেনে নেওয়া যাক। প্রথমে জানব অম্ল। অম্ল কি বা অ্যাসিড কি? শিক্ষার্থীরা একটু মনোযোগ দিয়ে শোনো। যদি কোনো যৌগ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন দেয়, ফলে তা নীল লিটমাস পেপারকে লাল করে, তবে ওই যৌগকে অ্যাসিড বলে। আমি আবারও বলছি, যদি কোনো যৌগ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন দেয়, ফলে তা নীল লিটমাস পেপারকে লাল করে, তবে ওই যৌগকে অ্যাসিড বলা হয়। এখন আমরা জানব কয়েকটা অ্যাসিডের নাম ও সংকেত। শুরুতেই আমি যে অ্যাসিডটা লিখলাম তা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের রাসায়নিক সংকেত হচ্ছে H2SO4। এরপরে যে অ্যাসিডটা লিখলাম তা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, HNO3। এরপরে যে অ্যাসিডটা লিখলাম তা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl। হাইড্রোক্লোরিক অ্যাসিডের রাসায়নিক সংকেত হচ্ছে HCl। এরপরে যে অ্যাসিডগুলো লিখলাম অ্যাসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড। এখন আমরা জানব অ্যাসিডের প্রকারভেদ। অ্যাসিড দুই ধরনের, শক্তিশালী অ্যাসিড এবং দুর্বল অ্যাসিড। প্রথমে জানব শক্তিশালী অ্যাসিড কি। শক্তিশালী অ্যাসিড যে অ্যাসিড জলীয় দ্রবণে প্রায় সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে তাকে শক্তিশালী অ্যাসিড বলে। শিক্ষার্থীরা, আমি আবারও বলছি, যে অ্যাসিড জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে তাকে শক্তিশালী অ্যাসিড বলে। চলো এখন জেনে নেওয়া যাক কয়েকটি শক্তিশালী অ্যাসিডের নাম। প্রথমে লিখলাম H2SO4, যাকে আমরা বলি সালফিউরিক অ্যাসিড। এরপরে যেটা লিখলাম HNO3, যাকে আমরা বলি নাইট্রিক অ্যাসিড। এরপরে যেটা লিখলাম HCl, যাকে আমরা বলবো হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই তিনটা অ্যাসিড হচ্ছে শক্তিশালী অ্যাসিড। এখন আমরা জানব দুর্বল অ্যাসিড। যে অ্যাসিড জলীয় দ্রবণে আংশিকভাবে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে তাকে দুর্বল অ্যাসিড বলে। শিক্ষার্থীরা, আমি আবারও বলছি, যে অ্যাসিড জলীয় দ্রবণে আংশিকভাবে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে তাকে দুর্বল অ্যাসিড বলে। এখন আমরা কয়েকটি দুর্বল অ্যাসিডের নাম ও রাসায়নিক সংকেত সম্পর্কে জানব। শুরুতেই আমি যেটা লিখলাম CH3COOH, যাকে আমরা বলি অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডের রাসায়নিক সংকেত হচ্ছে CH3COOH। এরপরে যেটা লিখলাম C6H8O7, যাকে আমরা বলি সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিডের রাসায়নিক সংকেত হচ্ছে C6H8O7। এরপরে যে অ্যাসিডটা লিখলাম HOOC, বন্ড COOH, যাকে আমরা বলি অক্সালিক অ্যাসিড।
অক্সালিক অ্যাসিডের রাসায়নিক সংকেত হচ্ছে এইচ ও ও সি, বন্ড সি ও ও এইচ। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা জানলাম অ্যাসিড সম্পর্কে। এখন আমরা জানব প্রাত্যহিক জীবনে অ্যাসিডের ব্যবহার। প্রাত্যহিক জীবনে অ্যাসিডের ব্যবহার সম্পর্কে তোমাদের দুই একটা উদাহরণ দিলেই তোমরা খুব সহজেই বুঝতে পারবে। চলো তাহলে উদাহরণগুলো জেনে নেওয়া যাক। শুরুতেই যদি বলি, বাসাবাড়িতে যে আম, চালতা, জলপাই ইত্যাদির আচার নেওয়া হয়, তা দীর্ঘদিন সংরক্ষণের জন্য যে অ্যাসিড ব্যবহার করা হয় তা হচ্ছে ভিনেগার। ভিনেগারের আরেক নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। ভিনেগারকে আমরা বলে থাকি অ্যাসিটিক অ্যাসিড, যা আচারের সাথে মিশালে অনেক দিন ভালো থাকে। এরপরে যদি আরেকটা উদাহরণ দেই, আমরা যখন কোনো বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠানে যাই, তখন খাবার শেষে বরহানি বা দই খেয়ে থাকি, যা আমাদের খাবার হজমে সহায়তা করে। যেই জিনিসটি আমাদের খাবার হজমে সহায়তা করে তাও কিন্তু এক ধরনের অ্যাসিড, যার নাম ল্যাকটিক অ্যাসিড। শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা বুঝে গিয়েছ যে প্রাত্যহিক জীবনে অ্যাসিডের ব্যবহার। আমি যদি আরো একটি উদাহরণ দিয়ে তোমাদেরকে বলি, তোমরা জানো যে ফসল উৎপাদনের জন্য সার হলো অতি প্রয়োজনীয় একটি জিনিস। সার হিসেবে আমরা যেগুলো ব্যবহার করি তার অন্যতম হলো অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম সালফেট এবং অ্যামোনিয়াম ফসফেট। আর সার কারখানায় এগুলো তৈরি করা হয় যথাক্রমে নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এবং ফসফরিক অ্যাসিড দিয়ে। তাহলে দেখা যাচ্ছে আমাদের প্রাত্যহিক জীবনে অ্যাসিড ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। তাই আমাদের জীবনে অ্যাসিডের ভূমিকা অপরিসীম ও অনস্বীকার্য। পাকস্থলীতে অ্যাসিডিটির কারণ। এখন আমরা জানব পাকস্থলীতে অ্যাসিডিটির কারণ। পাকস্থলীতে অ্যাসিডিটি কেন হয়? শিক্ষার্থীরা, আমরা যেসব পানীয় আর ফলের রস পান করি তার প্রায় সবই কিন্তু অম্লীয়। কাজেই এসব পানীয় বেশি মাত্রায় পান করলে বা খালি পেটে পান করলে সেটা অ্যাসিডিটি সৃষ্টি করতে পারে। অন্যান্য পানীয়, বিশেষ করে যদি আমরা মাত্রাতিরিক্ত চা পান করি, কফি জাতীয় পানীয়গুলো খাই, তখন পাকস্থলীতে অ্যাসিডিটি বেড়ে যাবে। আরও একটি কারণ, বেশি পরিমাণে ভাজা পোড়া, তেলযুক্ত এবং চর্বি জাতীয় খাবারও পাকস্থলীতে অ্যাসিডিটি বাড়ায়। বিশেষজ্ঞরা বলেন পেঁয়াজ, রসুন, মরিচ এবং অন্যান্য অতিরিক্ত মশলা দেয়া খাবার ও চকলেট খেলে অ্যাসিডিটি তৈরি হতে পারে। আবার অ্যাসিডিটি খুব সহজেও চলে আসতে পারে যদি আমরা দুশ্চিন্তা করি। আবার কখনো কখনো ব্যাকটেরিয়াজনিত সংক্রমণেও অ্যাসিডিটির কারণ হতে পারে। এখন আমরা জানব এই অ্যাসিডিটি কিভাবে দূর করা যায়। এই অ্যাসিডিটির হাত থেকে কিভাবে রেহাই পাওয়া যায়। প্রথমত, যেসব খাদ্যদ্রব্য বা পানীয়ের কারণে অ্যাসিডিটি হয় সেগুলো অতিরিক্ত গ্রহণ করা থেকে আমরা বিরত থাকব। দ্বিতীয়ত, বেশ কিছু খাদ্যদ্রব্য আছে যেগুলো কিছুটা ক্ষারধর্মী এবং ফলে অ্যাসিডিটি নিষ্ক্রিয় করতে পারে। যেমন পুঁই শাক, পালং শাক, ব্রকলি, গাজর, লেটুস পাতা, মাশরুম, ফুলকপি ইত্যাদি। আবার
নানান রকম বাদাম, হার্বাল চা, সবুজ চা, আদা চা খেয়েও অতিরিক্ত অ্যাসিডিটি কমানো যায়। তাহলে শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা জানলাম অ্যাসিড সম্পর্কে। এখন আমরা জানব ক্ষারক ও ক্ষার সম্পর্কে। শুরুতেই আমরা জানব ক্ষারক কি। ক্ষারক যে সকল পদার্থ দ্রবণে প্রোটন আয়ন গ্রহণ করে তাদেরকে ক্ষারক বলে। শিক্ষার্থীরা, আমি আবারও বলছি, যে সকল পদার্থ দ্রবণে প্রোটন হাইড্রোজেন আয়ন গ্রহণ করে তাদেরকে ক্ষারক বলে। আমি কয়েকটি ক্ষারক লিখলাম এখানে, তোমরা একটু খেয়াল করো। CaO, CaOH into 2, FeOZnO, CaO চুন, CaOH into 2 ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, FeO ফেরিক অক্সাইড এবং ZnO জিঙ্ক অক্সাইড। এখন আমরা জানব ক্ষার সম্পর্কে। শুরুতেই জানব ক্ষার কি। যে সকল ক্ষারক পানিতে সম্পূর্ণভাবে দ্রবণীয় তাকে ক্ষার বলে। আমি আবারও বলছি, যে সকল ক্ষারক পানিতে সম্পূর্ণভাবে দ্রবণীয় তাকে ক্ষার বলে। কয়েকটি ক্ষার এখানে লিখলাম, তোমরা খেয়াল করো। NH4OH অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, KOH পটাশিয়াম হাইড্রোক্সাইড, CaCO3 ক্যালসিয়াম কার্বনেট, NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড। শিক্ষার্থীরা, এখন আমরা জানলাম ক্ষারক ও ক্ষার সম্পর্কে। এখন আমরা জানব ক্ষারের রাসায়নিক বৈশিষ্ট্য। ক্ষারের রাসায়নিক বৈশিষ্ট্যগুলো আমি ক্রমান্বয়ে বলছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। ক্ষার পানিতে দ্রবণীয়। ক্ষার জলীয় দ্রবণে হাইড্রোক্সাইড আয়ন দেয়। আমি যদি একটি বিক্রিয়ার মাধ্যমে তোমাদেরকে বুঝাই, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিয়োজিত হয়ে অ্যামোনিয়াম আয়ন ও হাইড্রোক্সাইড আয়ন গঠিত হয়। জলীয় দ্রবণে হাইড্রোক্সাইড আয়নের উপস্থিতির কারণে ক্ষারের জলীয় দ্রবণ লাল লিটমাসকে নীল করে। ক্ষারের জলীয় দ্রবণ সাবানের মতো পিচ্ছিল হয়ে থাকে। ক্ষার অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে। আমি যদি তোমাদের আরেকটি বিক্রিয়া দিয়ে বোঝানোর চেষ্টা করি, তোমরা একটু খেয়াল করো। পটাশিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl, KCl প্লাস H2, যেখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে ক্ষার, HCl হচ্ছে অ্যাসিড, আর KCl হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড হচ্ছে লবণ এবং পানি উৎপন্ন হয়। যেটা বলছিলাম, ক্ষার অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে। শিক্ষার্থীরা, এখন আমরা জানব প্রাত্যহিক জীবনে ক্ষারের ব্যবহার।
প্রত্যাহিক জীবনে ক্ষারের ব্যবহারগুলো আমি ক্রমান্বয়ে বলছি, তোমরা একটু খেয়াল করো। মাটির উর্বরতা ফিরিয়ে আনতে ব্যবহার করা হয় চুন, যা ক্ষার। মাটির অ্যাসিডিটি দূর করতে ব্যবহার করা হয় চুনাপাথর বা ক্যালসিয়াম কার্বনেট, তাও ক্ষার। বাসাবাড়িতে পরিষ্কারক হিসেবে ব্যবহার করা ক্ষার হলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। শেভিং ফোম বা নরম সাবান তৈরিতে ব্যবহার করা হয় পটাশিয়াম হাইড্রোক্সাইড। গ্যাস্ট্রিকের ব্যথা বা অ্যাসিডিটি দূর করার জন্য ব্যবহৃত অ্যান্টাসিড হলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, যার রাসায়নিক সংকেত হচ্ছে MgOH*2, বা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, যার রাসায়নিক সংকেত হচ্ছে AlOH*3। এরপরে পিঁপড়া কামড়ালে বা মৌমাছি হুল ফোটালে মলম হিসেবে ব্যবহার করতে হয় ক্যালামিন বা বেকিং সোডা। ক্যালামিনের রাসায়নিক সংকেত হচ্ছে ZnCO3 এবং বেকিং সোডার রাসায়নিক সংকেত হচ্ছে NaHCO3। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা জানলাম ক্ষার ও ক্ষারক এবং ক্ষারের রাসায়নিক বৈশিষ্ট্য এবং প্রত্যাহিক জীবনে ক্ষারের ব্যবহার। এখন আমরা জানব পিএইচ সম্পর্কে। শুরুতেই জানব পিএইচ কি। কোন দ্রবণের হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে ওই দ্রবণের পিএইচ বলে। শিক্ষার্থীরা, আমি আবারও বলছি, কোন দ্রবণের হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে ওই দ্রবণের পিএইচ বলা হয়। পিএইচ সমান 7, পিএইচ লেস দেন 7, পিএইচ গ্রেটার দেন 7। পিএইচ সমান 7 এর মানে হচ্ছে কোন দ্রবণের পিএইচ 7 হলে তা নিরপেক্ষ জলীয় দ্রবণ বা বিশুদ্ধ পানি হবে। এরপর পিএইচ লেস দেন 7 হলে কোন দ্রবণের পিএইচ 7 থেকে কম হলে তা অম্লীয় বা অ্যাসিডীয় দ্রবণ হবে এবং পিএইচ গ্রেটার দেন 7 হলে কোন দ্রবণের পিএইচ 7 থেকে বেশি হলে তা ক্ষারীয় দ্রবণ হবে। তাহলে শিক্ষার্থীরা, এতক্ষণে তোমরা বুঝতে পেরেছ পিএইচ কি, পিএইচ এর মান কিরকম হলে দ্রবণটি কেমন হয়। এখন আমরা জানব পিএইচ এর গুরুত্ব। পিএইচ এর গুরুত্ব কৃষিক্ষেত্রে নির্দিষ্ট ফসলের জন্য নির্দিষ্ট পিএইচ মান গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য রক্ষায় পিএইচ মান অত্যন্ত গুরুত্বপূর্ণ। রক্তের পিএইচ মানে 7.35 থেকে 7.45। রক্তের পিএইচ মান 7.35 থেকে 7.45 এবং প্রস্রাবের জন্য পিএইচ মান 6 থাকা প্রয়োজন। তেমনি ত্বকের জন্য আদর্শ পিএইচ মান 5.5। পিএইচ মানে 5.5 থেকে 6.5 হলে ত্বক বিভিন্ন অ্যালার্জি, ব্যাকটেরিয়া এবং পরিবেশের দূষকের আক্রমণ রক্ষা করতে পারে। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা জানলাম পিএইচ সম্পর্কে এবং পিএইচ এর
গুরুত্ব সম্পর্কে। এখন আমরা জানব প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়ায় অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। আমি আবারও বলছি, যে বিক্রিয়ায় অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকে প্রশমন বিক্রিয়া বলে। আমি যদি তোমাদেরকে একটি বিক্রিয়ার সাহায্যে সংজ্ঞাটি বোঝানোর চেষ্টা করি, তাহলে বিক্রিয়াটি দাঁড়ায় অ্যাসিড যোগ ক্ষার, লবণ উৎপন্ন হয়েছে এবং পানি উৎপন্ন হয়েছে। শিক্ষার্থীরা, প্রশমন বিক্রিয়া কি নিশ্চয় বুঝতে পেরেছ। এখন আমরা জানব লবণ সম্পর্কে। শুরুতেই জানব লবণ কি। অ্যাসিডের প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণুর কোনো ধাতু বা অধাতুর ন্যায় ক্রিয়াশীল মূলক দ্বারা আংশিক বা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হয়ে যেই যৌগ গঠন করে তাকে লবণ বলে। শিক্ষার্থীরা, আমি আবারও বলছি, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। অ্যাসিডের প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণুর কোনো ধাতু বা অধাতুর ন্যায় ক্রিয়াশীল মূলক দ্বারা আংশিক বা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হয়ে যে যৌগ গঠন করে তাকে লবণ বলে। শিক্ষার্থীরা, তোমাদের লবণ চেনার সুবিধার্থে আমি এখানে কয়েকটি লবণের সংকেত লিখেছি, তোমরা খেয়াল করো। সোডিয়াম ক্লোরাইড, কপার সালফেট, মার্কিউরিক সালফেট, সিলভার সালফেট, সোডিয়াম কার্বনেট, কপার সালফেট। সোডিয়াম ক্লোরাইড হচ্ছে খাবার লবণ। এখানে প্রত্যেকটা রাসায়নিক সংকেতই এক একটি লবণ। শিক্ষার্থীরা, এখন আমরা জানব লবণের রাসায়নিক বৈশিষ্ট্য। তাহলে চলো লবণের রাসায়নিক বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেওয়া যাক। লবণ হলো অ্যাসিড ও ক্ষারকের বিক্রিয়ায় উৎপন্ন পদার্থ। যেমন বেকিং সোডা বা খাবার সোডা, এটিও একটি লবণ, কিন্তু এর জলীয় দ্রবণ অ্যাসিডিক এবং এটি নীল লিটমাসকে লাল করে। এর কারণ হলো, যদিও এটি একটি লবণ, কিন্তু পানিতে এটি হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। শিক্ষার্থীরা, খেয়াল করো, তোমাদের আমি একটি বিক্রিয়ার মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। বেকিং সোডা ভেঙে সোডিয়াম আয়ন, হাইড্রোজেন আয়ন এবং কার্বনেট আয়ন উৎপন্ন হয়েছে। সোডিয়াম কার্বনেটের এই জলীয় দ্রবণ ক্ষারীয় এবং তা লাল লিটমাসকে লাল করে। এর কারণ হলো, পানিতে সোডিয়াম কার্বনেট সোডিয়াম হাইড্রোক্সাইড ও কার্বনিক অ্যাসিড তৈরি করে। সব লবণই কঠিন এবং উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়। বেশিরভাগ লবণই পানিতে দ্রবণীয়, তবে কিছু কিছু লবণ রয়েছে যারা পানিতে দ্রবীভূত হয় না, যেমন ক্যালসিয়াম কার্বনেট, সিলভার সালফেট এবং সিলভার ক্লোরাইড। আমি আবারও বলছি, যে সমস্ত লবণ পানিতে দ্রবীভূত হয় না তা হলো ক্যালসিয়াম কার্বনেট, সিলভার সালফেট এবং সিলভার ক্লোরাইড। আমি যদি সংকেতগুলো একটু লিখি, তাহলে দাঁড়ায় ক্যালসিয়াম কার্বনেট, সিলভার সালফেট
ও সিলভার ক্লোরাইড। শিক্ষার্থীরা এতক্ষণ জানলে লবণের রাসায়নিক বৈশিষ্ট্য। এখন আমরা জানব লবণের ব্যবহার। লবণ কোথায় কোথায় ব্যবহৃত হয়। শুরুতেই যদি বলি, লবণ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন লবণের ব্যবহারের কথা বলা হলে সবার আগেই আসবে খাবারের কথা। আমরা আমাদের খাবারে সবসময় লবণ ব্যবহার করে থাকি। লবণ ছাড়া তরকারি রান্না করলে সেটি স্বাদবিহীন হবে এবং আমরা অনেকেই তা খেতে পারবো না, আবার অনেকেই তা পছন্দ করে না। আমরা যে লবণ খাই তার সংকেত হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, যাকে খাবার লবণ বলে। তার আরেকটি নাম রয়েছে টেবিল লবণ। এরপরে রয়েছে সোডিয়াম কার্বনেট এবং পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট, 24 অণু পানি, যাকে আমরা চলতি বাংলায় বলি ফিটকিরি। আমরা কাপড় কাচার জন্য যে সাবান ব্যবহার করি তা হলো মূলত সোডিয়াম স্টিয়ারেট, আর শেভিং ফোম বা জেলে থাকে পটাশিয়াম স্টিয়ারেট। কাপড় কাচার সোডা হিসেবে আমরা যে সোডিয়াম কার্বনেট ব্যবহার করি তাও একটি লবণ। আবার আমরা জীবাণুনাশক হিসেবে যে তুতে বা ফিটকিরি ব্যবহার করি তা সেগুলোও লবণ। এখন আমরা জানব কৃষিক্ষেত্রে লবণের ব্যবহার। আমরা মাটির উর্বরতা বৃদ্ধির জন্য যে সার ব্যবহার করে থাকে তাদের বেশিরভাগই হলো লবণ, যেমন অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম ফসফেট, পটাশিয়াম নাইট্রেট এবং কপার সালফেট। কপার সালফেট এমন একটি লবণ যেটি কৃষি জমিতে ব্যাকটেরিয়া ও ভাইরাস প্রতিরোধে বহুল ব্যবহৃত হয়। এছাড়াও এটি জমিতে শৈবাল উৎপাদন বন্ধ করতে খুব কার্যকরী ভূমিকা রাখে। এখন আমরা জানব শিল্প কারখানায় লবণের ব্যবহার। শিল্প কারখানার নানান কাজে খাবার লবণ অপরিহার্য। যেমন চামড়া শিল্পে চামড়ার ট্যানিং করতে, মাখন ও পনিরের শিল্প উৎপাদনে, কাপড় কাচার সোডা ও খাবার সোডা তৈরি করতে, সোডিয়াম হাইড্রোক্সাইডের তড়িৎ বিশ্লেষণ ইত্যাদি কাজে খাবার লবণ ব্যবহৃত হয়। বেশ কিছু লবণ যেমন তুতে সিলভার সালফেট এবং মার্কিউরিক সালফেট শিল্প কারখানায় প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়। এছাড়াও টেক্সটাইল ও রং তৈরির কারখানায় রং ফিক্স করার কাজে লবণ প্রয়োজন হয়। শিক্ষার্থীরা, দেখা যাচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনে কৃষিতে শিল্প কারখানায় লবণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা জানলাম অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার সম্পর্কে। তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছ অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার সম্পর্কে। তোমরা যখন এই অধ্যায়টি বাসায় পড়তে যাবে তখন আজকের এই তথ্যগুলো তোমাদের পড়ার ক্ষেত্রে অনেক সহায়ক হিসেবে কাজ করবে। আজ তাহলে এই পর্যন্তই। তোমরা এই অধ্যায় পড়ার সময় যদি কোনো কিছু না বুঝে থাকো অবশ্যই তোমাদের খাতায় নোট করে রাখবে এবং আমাকে জানাবে। তোমরা অবশ্যই বাসায় থাকবে এবং পড়ালেখাটা ঠিকভাবে চালিয়ে যাবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।